আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলা পলিটিক্স পি22 চ্যানেলে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের টিম সবসময় আমাদের জাতীয় এবং সমসাময়িক আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সবসময় আপডেটেড রাখার চেষ্টা করি। আমাদের টিম নিরলসভাবে এই বিষয়গুলো নিয়ে কাজ করে যাতে আপনারা এই বিষয়গুলো নিয়ে আপডেটেড থাকেন। আজকে আমরা মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি নিয়ে শুধু বাংলাদেশে যারা আছি আমরা না, শুধু মুসলিমরা না, সমগ্র বিশ্ব এখন অনেক বেশি চিন্তিত, আতঙ্কিত। ইরান এবং আমেরিকার দ্বৈরথ বেশ কিছুদিন ধরে চলছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমেরিকা সারা পৃথিবীতে একটি বাধাহীন যে মাস্তানি যেটা বলবো, বাধাহীন একটি অভিযান পরিচালনা করছে সারা পৃথিবীতে। প্রথমে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে শুল্কযুদ্ধ লড়াই করে, শুল্কযুদ্ধ শুরু করে চায়না থেকে শুরু করে ইন্ডিয়া, কোনো একটা সময় বাংলাদেশ থেকে শুরু করে আস্তে আস্তে তার মিত্র যে দেশগুলো আছে কানাডা কিংবা ইউরোপের দেশগুলো সহ পৃথিবীর প্রায় সব দেশের সাথে শুল্ক লড়াই চালু করে দেয়, এবং কোনো কোনো ক্ষেত্রে তারা এই লড়াইয়ে কিছুটা ফায়দা অর্জন করেছে, আবার কোথাও পিছপা উঠেছে। পরবর্তী প্রজেক্টের হিসাবে আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশ যেগুলো হোস্টাইল কান্ট্রি ছিল আমেরিকা, সেই দেশগুলোর সম্পদকে কুক্ষিত করার জন্য সরকার পরিবর্তনের চেষ্টা করছে। যেখানে সরকারকে বসে আনা প্রয়োজন সেখানে বসে আনার চেষ্টা করতেছে। এর বড় একটি উদাহরণ দেখেছি আমরা ভেনেজুয়েলা, তার নর্থ আমেরিকান একটি দেশ, অত্যন্ত তেল সমৃদ্ধ এই দেশের প্রেসিডেন্টকে ডাকাতের মতো তুলে নিয়ে আসছে। এটা ভয়ঙ্কর একটি ব্যাপার। এই আধুনিক সমাজে একবিংশ শতাব্দীতে এসে এই ধরনের মাস্তানি এবং ডাকাতি প্রকাশ্যে চলতে পারে, এটা আমেরিকা ছাড়া অন্য কেউ করতে পারে না, এবং আমেরিকা এটা করে দেখাচ্ছে। এর আগে আমরা দেখেছি সিরিয়াতে বছর পর বছর তেল ক্ষেত্র দখল করে রাখছে আমেরিকান সৈন্যরা। একটি স্বাধীন দেশের ভূখণ্ড দখল করে রেখে সেখান থেকে তেল চুরি করে আমেরিকা। কি অদ্ভুত একটা ব্যাপার! অথচ তারা সারা পৃথিবীতে আমাদেরকে মানবিকতা এবং মানবাধিকার নিয়ে আমাদেরকে বয়ান শেখায়। যাই হোক, ইরানের প্রসঙ্গে আসি। গত কিছুদিন ধরে আমেরিকা ইরানে প্রথমে চেষ্টা করেছিল সরকারকে ফেলে দিতে, খামেনি সরকারকে বা ইসলামিক রেভলিউশনারি যে সরকারটা রয়েছে সেই সরকারকে উৎখাত করতে। যে কারণে বিভিন্ন ইস্যু নিয়ে, বিশেষ করে মুদ্রাস্ফীতি এবং বাজার দরের ইস্যুটাকে কেন্দ্র করে ইরানিয়ানদের, যারা বেসিক্যালি পশ্চিমা ফ্যাসিনেশনে আছেন, তাদেরকে রাস্তায় নামায়। ইসরায়েল এবং আরবের কথিত মিত্র দেশ আমেরিকার, এবং যারা প্রকাশ্যে আবার ইরানের মিত্র বলেও ইরানের সুপ্রতিবেশী বলে নিজেদেরকে পরিচয় দেয়, সেই দেশগুলোর সহযোগিতায় তারা মোটামুটি ইরানের সরকার ফেলে দেওয়ার মতো অবস্থায় চলে যায়। তবে এটা শুকরিয়া, এটা ইরানিদের ভাগ্য বলবো, তারা গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গায় সাকসেস পায়। প্রথমেতে আমরা কুর্দিস্তান থেকে কিছু সন্ত্রাসী বাহিনী সরাসরি ইরানে ঢুকে হত্যাকাণ্ড চালানোর যে পরিকল্পনা করেছিল, তুরস্কের সহযোগিতায় ইরান সেটাকে ভণ্ডুল করতে সক্ষম হয়, এবং যে অগ্রবর্তী বাহিনীটি ইরানে ঢোকার চেষ্টা করেছিল তাদের বড় একটি অংশকে নিবৃত বা হত্যা করতে সক্ষম হয়। পরবর্তীতে ইরান আরেকটি সক্ষমতা দেখায়, সেটা হলো ইরানি একটি হ্যাকার গ্রুপ, বেসিক্যালি হ্যাকার গ্রুপ বলা হলো, এটা আসলে সবাই যেটা বলে থাকেন ইরানি সেনাবাহিনী বা রেভলিউশনারি গার্ডেরই একটা অংশ। তারা বড় একটি মোসাদ গ্রুপের সন্ধান পায়, যেখানে প্রায় 600 জন মেম্বার আছেন। এই 600 জন মেম্বার কিছুদিন ধরে ইরানে ব্যাপকভাবে বিক্ষোভ ছড়িয়ে দিচ্ছিল, মানুষকে উস্কে দিচ্ছিল ইসলামী বিপ্লবের বিরুদ্ধে কথা বলতে। এমনকি এই গ্রুপগুলো মসজিদে আক্রমণ করা, ইসলামকে গালি দেওয়া, কোরআনে আগুন লাগানো সহ সব ধরনের অ্যান্টি ইসলামিক যে বিহেভিয়ার যতটুকু দেখানো সম্ভব একটা মুসলিম দেখে
তার চেয়ে বেশি দেখাতে শুরু করে। এবং যখন 600 জন মোসাদ সদস্যর লিস্টটা ইরান উদ্ধার করতে পারে, তাৎক্ষণিকভাবে তারা দ্রুত অ্যাকশন নেয়, কোনো সময়ক্ষেপণ না করে। যে কারণে এই 600 জন মোসাদ এজেন্টের অধিকাংশকে হয় হত্যা করা হয় অথবা তাদেরকে বন্দি করা হয়। তাদের অনেকে এখন মৃত্যুদণ্ড রায় পেয়ে ইরানের কারাগারে রয়েছে। ইরানের এই দুইটি সক্ষমতা তাকে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ প্রশমন করতে সাহায্য করে এবং আলহামদুলিল্লাহ ইরান বিক্ষোভকে তাৎক্ষণিকভাবে সামাল দিতে পেরেছে। যদিও কিছু রক্তপাত হয়েছে, কিন্তু এর আসলে বিকল্প কিছু ছিল না। আর এই বিক্ষোভকারীরা এতটা অসভ্য ছিল, তারা প্রকাশ্যভাবে আমেরিকাকে আহ্বান করছিল, ইসরায়েলকে আহ্বান করছিল ইরানের সরকার পতনের জন্য। একটি দেশের বিক্ষোভকারী, একটি দেশের নাগরিক কিভাবে একটি হোস্টাইল কান্ট্রিকে, একটি ইহুদিবাদী যে জায়নবাদী শক্তিকে কিভাবে আমন্ত্রণ জানায় তার দেশের সরকার পরিবর্তনের জন্য, এটা আসলে বোধোদয় হয় না আমাদের। তো যাই হোক, এই মানুষগুলোর ক্ষেত্রে ইরান যে ব্যবস্থা নিয়েছে সেটা অত্যন্ত যৌক্তিক এবং এর বিকল্প ইরানের হাতে ছিল না। যখন বিক্ষোভটা প্রশমিত করে ফেলে, ইরানের ভিতরে গিয়ে আমেরিকার সরাসরি ইনভেশন করার রাস্তাটা বন্ধ হয়ে যায়। তো পরবর্তীতে আপনারা দেখছেন গত 15 দিন ধরে যেটা আমেরিকা করছে, ইরানের উপর এক ধরনের নার্ভাসনেস প্রেশার তৈরি করছে, একটা টম অ্যান্ড জেরি একটা গেম খেলার চেষ্টা করছে। সেটা কি, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমেরিকার যুদ্ধবিমানবাহী যে রণতরীগুলো আছে, ইউএসএস আব্রাহাম সহ অন্য অন্য যুদ্ধ বিমানবাহী যে রণতরীগুলো আছে, সেগুলোকে ইরানের আশেপাশে মোতায়েন করছে। এর সাথে সাথে আমেরিকান B-52 স্পিরিট যে বম্বার বিমান, যেগুলো 10,000, 11,000 কিলোমিটার দূরে গিয়ে একসাথে 8-10টি পারমাণবিক বোমাও ফেলতে পারে, এইরকম উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধবিমানগুলো ইরানের আশপাশে নিয়ে আসতেছিল। তখন ইরান আরেকটি চাল চালে যে ইরানের উপরে যদি সরাসরি আক্রমণ করতে হয়, হয় যুদ্ধজাহাজ দিয়ে করতে হবে অথবা আশেপাশে কোনো দেশের ল্যান্ড ইউজ করতে হবে। তো যুদ্ধজাহাজ দিয়ে সব সময় আক্রমণ করা আসলে ওয়াইজ না এবং এটা আসলে সাস্টেইনেবল না। আশেপাশের কোনো দেশের ভূমি ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে ইরান তার আশপাশের যে দেশগুলো আছে, বিশেষ করে তুরস্ক, ইসরায়েলে তো অবশ্যই অনেকগুলো ঘাঁটি আছে, আমাদের গাদ্দার দেশ মুনাফিক জর্ডানের বাদশার দেশ, এরপরে সৌদি আরব, কাতার, ওমান, এই দেশগুলোকে স্পষ্টত বার্তা দেয় যে তোমরা আমাদের প্রতিবেশী এবং আমাদের বন্ধু। যখন তোমাদের ভূমি আমাদের উপর আক্রমণ করার জন্য, আমাদের নারী শিশুকে হত্যা করার জন্য ব্যবহার করা হবে, তখন তোমরা আমাদের শত্রু হিসাবে বিবেচিত হবে এবং শত্রুর সাথে যেভাবে আচরণ করা উচিত দেশকে রক্ষা করার জন্য, আমরা সেই আচরণ করব। অর্থাৎ আমেরিকা যদি তোমার ভূমি ব্যবহার করে আমার উপর আক্রমণ করে, আমরা তোমাদের উপর প্রথমে আক্রমণ করব। ইসরায়েলে তো অবশ্যই আক্রমণ করব, সাথে সাথে তোমাদের ভূমি ব্যবহার করার অপরাধে তোমাদেরকে আমরা আক্রমণ করব। এর পরপরই সৌদি আরব, তুরস্ক, ওমান জানিয়ে দেয় যে তাদের ভূমি তারা ব্যবহার করতে দিবে না। যাক, এইখানে আমেরিকাকে ইরান একটি অফেন্সিভ স্ট্র্যাটেজি দিয়ে আপাতত থামাতে পেরেছে। যেহেতু আশপাশের কোনো দেশ ভূমি দিতে চাচ্ছে না ইসরায়েল এবং জর্ডান ছাড়া, তখন অল্টারনেটিভ বিকল্প হিসেবে যে যুদ্ধজাহাজগুলো চারপাশে নিয়ে আসছিল, সেই যুদ্ধজাহাজগুলোকে আরও বেশি কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছে ইরানকে ভয় দেখানোর জন্য। যে কাজটা তারা করেছিল ভেনেজুয়েলার সরকার প্রধানকে তুলে আনার আগে, ভেনেজুয়েলার আশপাশে বহু যুদ্ধবিমান ঘোরাঘুরি করত, ওখানে বসে গোয়েন্দা নজরদারি চালাতো এবং তারা গাদ্দারদের সাথে, যারা ভেনেজুয়েলার গাদ্দার ছিল, তাদের সাথে কমিউনিকেশন করে একটা পর্যায়ে গিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসে। একই কাজ তারা এখন করার চেষ্টা করছে। বাট ইরান যেহেতু অনেক বেশি বুদ্ধিদীপ্ত একটি জাতি, আমরা সবাই জানি ইরানিরা নিজেদেরকে ইরানি জাতি বলে, ইরান দেশ বলে না, কারণ তাদের রয়েছে প্রায় 3,500 বছরের ঐতিহ্য এবং একটা সময় পৃথিবীর বড় একটা অংশ তারা শাসন করত। এই তাদের যে
লিগাসি আছে, সেই লিগাসি তাদেরকে অন্য রকম আভিজাত্য দিয়েছে। তারা এই জন্য কারো কাছে মাথা নত করতে চায় না। যাই হোক, যখন দেখছে আমেরিকা খামেনির উপর সরাসরি আক্রমণ করার চিন্তা করতেছে, তাকে হত্যা করার, তখন খামেনিকে তারা অন্তরালে নিয়ে যায়। তারা খামেনির উত্তরসূরি হিসেবে কারা যুদ্ধ পরিচালনা করবে সেটা ঠিক করে, সাথে সাথে আরেকটি কাজ করে যেটা কল্পনারও বাইরে ছিল পুরো পৃথিবীরই। ইরানি নৌবাহিনীর প্রধান একটি টানেলের মুখে বসে একটি ভিডিও প্রদর্শন করে, যে টানেলটি সাগরের নিচে বহমান, অর্থাৎ আমেরিকার যুদ্ধজাহাজগুলো সাগরের উপরে চলবে, আর আমেরিকার সেই যুদ্ধজাহাজকে ধ্বংস করার জন্য ইরান পানির নিচে তার মিসাইল নিয়ে বসে আছে। তো এটা দেখার পরে বেসিক্যালি হরমুজ প্রণালী থেকে আমেরিকার যুদ্ধবিমানগুলো দূরে সরে গেছে। পরবর্তীতে যখন ইরান এই অফেন্সিভ স্ট্র্যাটেজি দেখে আবার সফলতা পায়, তখন ইরান তার মারমুখী আচরণ দেখানো শুরু করে হরমুজ প্রণালী থেকে তারা লাইভ ফায়ারিং শুরু করে, যেটা বেসিক্যালি ওমান সাগর পর্যন্ত বিস্তৃত হয়। যে কারণে আমেরিকা তার যুদ্ধজাহাজগুলোকে ওমান সাগর থেকে সরিয়ে আরব সাগরে একটু দূরবর্তী স্থানে নিরাপদে নিয়ে গেছে। এই মুহূর্তে আবার আরেকটি ঘটনা ঘটছে। ইরান চীন এবং রাশিয়ার সাথে একটি ত্রিদেশীয় সামরিক মহড়া শুরু করে। বেসিক্যালি এটা একটা নৌ মহড়া, যেখানে 3 দেশের সেনাবাহিনী একসাথে কাজ করছে, যুদ্ধজাহাজগুলো কাজ করছে। এটার মাধ্যমে ইরান একটি মেসেজ দিচ্ছে যে আমরা আমাদের হাতকে ট্রিগারে রেখেছি, আমাদেরকে আঘাত করে আমরা খুব দ্রুত পাল্টা আঘাত করব। তো আপাতত এই পর্যন্তই আছে। তো আমেরিকা একটু নিরাপদ দূরে থেকে বেশি বেশি করে পর্যবেক্ষণ করছে। ইন দ্য মিন টাইম তারা কিছু বড় রিফুয়েলিং ক্যাপাসিটি সম্পন্ন যে বিমান দরকার হয় যুদ্ধের সময়, সেগুলোর বেশ কিছু পরিমাণে মোতায়েন করছে কাতারে, এবং আশপাশের দেশগুলোতে তার সামরিক উপস্থিতিও বাড়ানোর চেষ্টা করছে। তার মিলিটারি হার্ডওয়্যার সারা পৃথিবী থেকে সরিয়ে মিডল ইস্টে অ্যাসেম্বল করার চেষ্টা করছে। যাই হোক, এই জিনিসগুলো থাকবে। তবে ইরান কয়েকটি জায়গায় তার সক্ষমতা দেখিয়েছে। একটি হলো গোয়েন্দা এবং প্রযুক্তিগত সক্ষমতার মাধ্যমে যে তার দেশের ভিতরে বিক্ষোভ চলছিল এবং ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল, সরকারি সম্পদ নষ্ট করতেছিল, মানুষ হত্যা করতেছিল, সেটাকে থামাতে পেরেছে। তার প্রযুক্তিগত সক্ষমতা দিয়ে তার আন্ডার ওয়াটার মিসাইল সিটি সে দেখিয়ে দিয়েছে। তার যে ড্রোন ক্যাপাসিটি আছে, সে ড্রোন ক্যাপাসিটিটা অন্য লেভেলে তারা নিয়ে গেছে, এবং আমেরিকার যুদ্ধজাহাজের উপরে গিয়ে ড্রোনগুলো উড়ে 15 মিনিটের ভিডিও ধারণ করে তারপর বিশ্ববাসীকে দেখিয়েছে, আমেরিকাকে দেখিয়েছে যে তোমাদের যুদ্ধজাহাজগুলো নিরাপদ না। তো একে তো ইরানের আশেপাশে যে যুদ্ধ ঘাঁটিগুলো আছে, আমেরিকান ঘাঁটিগুলো আছে, সেগুলো যেমন ইরানের মিসাইলের নিশানা আছে, ঠিক একইভাবে আমেরিকার যে যুদ্ধজাহাজ এবং ডিস্ট্রয়গুলো আছে, নৌবহর আছে, যুদ্ধবহর আছে, সেগুলোকেও ইরানি মিসাইলগুলো ড্রোনের উপর চড়ে বা ফাত্তা মিসাইল মতো অন্যান্য যে মিসাইলগুলো আছে, যেগুলোর রেঞ্জ 2 থেকে 3000 কিলোমিটার, এবং যে মহাদেশীয় যে ক্ষেপণাস্ত্রগুলো আছে যা আমেরিকার সরাসরি ভূখণ্ডেও আঘাত হানতে পারে, সেই মিসাইলগুলোকে রেডি টু ফায়ার অবস্থায় রাখার কারণে আমেরিকা এই মুহূর্তে সরাসরি যুদ্ধটাকে এড়িয়ে যাচ্ছে। তারা হয়তো চেষ্টা করবে কোনো একটা সারপ্রাইজ অ্যাটাকের মাধ্যমে কিছু মানুষকে হত্যা করতে, বিশেষ করে শীর্ষস্থানীয় ইরানি যারা কর্মকর্তা আছেন, খমেনি সহ অন্যান্য যারা প্রেসিডেন্ট সহ মন্ত্রিপরিষদে যারা আছে, বড় বড় আমলা যারা আছে, সরকারি অফিসে হামলা করে কিছু ক্ষতি সাধন করে দেখানোর জন্য যে আমরা হামলা করতে সক্ষম। আপাতত আমেরিকা হয়তো এর বাইরে কিছু করবে না। তারপরও আমেরিকা এবং পশ্চিমাদেরকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। এরা যুদ্ধাঙ্গজয়ী, এরা রক্তপিপাসু, এরা মানুষের রক্ত চায়, বিশেষ করে মুসলিমদের রক্ত চায়। সে মুসলিম সাদা হোক, কালো হোক, শিয়া হোক, সুন্নি হোক, সুফিবাদী হোক কিংবা উদারপন্থী হোক, তারা প্রতিটা মুসলিমের রক্ত চায়, টুডে অর টুমোরো। সো এই জন্য ইরান যেভাবে প্রস্তুতি নিয়েছে, আমাদের প্রতিটা মুসলিম দেশকেও
পশ্চিমা বিশেষ করে আমেরিকার এই আগ্রাসী মনোভাবের অ্যাগেনস্টে প্রস্তুতি নেওয়া উচিত। আজকে ইরানকে ধরেছে, এর আগে সিরিয়াকে ধরেছিল, তার আগে ইরাককে, লিবিয়াকে, কালকে হয়তো মিশরকে ধরবে, পরশুদিন হয়তো সৌদি আরবকে, তার পরের দিন হয়তো মালয়েশিয়া বা ইন্দোনেশিয়াকে ধরবে। সো প্রত্যেকটা মুসলিম দেশের উচিত, আমেরিকা একটা পাগলা কুকুর, সেই কুকুরকে সামাল দেওয়ার জন্য সামরিক, প্রযুক্তিগত এবং ইন্টেলিজেন্স ক্যাপাসিটি গ্রো করা, সামরিক অস্ত্র উন্নত করা, টেকনোলজি থেকে ইনভেস্টমেন্ট করা, এই জিনিসগুলো এখন প্রতিটা মুসলিম দেশের জন্য অবশ্যম্ভাবী হয়ে গেছে। এবং আল্লাহ পাক কিন্তু মুসলিমকে বলছে, তোমরা সবাই তরবারিতে ধার দিয়ে রাখো। আমাদের প্রতিটা দেশকে উচিত ইরানের এই অবস্থা থেকে শিক্ষা নিয়ে তরবারিকে সবসময় ধার দিয়ে রাখা, তরবারিকে শানিত করে রাখা। ইরান টিকে থাকুক, ইরানি জাতির বিজয় হোক, ইসলামী বিপ্লব বিজয় হোক, ইসলামী বিপ্লব টিকে থাকুক, সারা পৃথিবীতে মুসলিমরা নিরাপদ থাকুক, মানবতা বেঁচে থাকুক। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চ্যানেলে আপনারা আপনাদের মতামত দিবেন, আমাদেরকে উৎসাহিত করবেন এবং অবশ্যই চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা আমাদের আলোচনাগুলো, আমাদের চিন্তাগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারবো, সাথে সাথে আপনাদের মতামতগুলো আমরা জানতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।